শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা বীণার অসুখ। বীণার বয়স 21। সে লালমাটিয়া কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়ত। বীণার মামা ইদ্রিস সাহেব একদিন হঠাৎ বললেন, বীণা, তোর কলেজে যাবার দরকার নেই, বাসায় থেকেই পড়াশুনো কর, পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে। কলেজে আজকাল কি পড়াশুনো হয় তা তো জানাই আছে, আর যাওয়া না যাওয়া সব একই। বীণা ঘাড় নেড়ে ক্ষীণ স্বরে বলল, জি আচ্ছা। মামার কথার ওপর কথা বলার সাহস বীণার নেই। তার পড়াশুনোর যাবতীয় খরচ মামা দেন। গত বছর গলার একটা চেন বানিয়ে দিয়েছেন। তাছাড়া তার বিয়েরও কথা হচ্ছে। বিয়ে যদি ঠিকঠাক হয় সে খরচও মামাকেই দিতে হবে। বীণার বাবা প্যারালিসিস হয়ে দেশের বাড়িতে পড়ে আছে। তার পক্ষে একটা টাকাও খরচ করা সম্ভব নয়। তিনি সবার কাছ থেকে বরং উল্টে টাকা নেন, কাউকে কিছু দেন না। ইদ্রিস সাহেব বললেন, বীণা, তুই আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দে তো। আর শোন, কলেজে না যাওয়া নিয়ে মন টন খারাপ করিস না, মন খারাপের কিছু নেই। জি আচ্ছা মামা। বীণা শরবত আনতে চলে গেল। তার মনটা অসম্ভব খারাপ। কলেজ বন্ধ করে দেবার কোনো কারণ সে বুঝতে পারছে না। জিজ্ঞাসা করারও সাহস নেই। দিনের পর দিন ঘরে বসে থেকেই বা সে কী করবে? শরবত বানাতে বানাতে তার মনে হলো হয়তো তার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। গফরগাঁওয়ের ওই ছেলে শেষ পর্যন্ত হয়তো রাজি হয়েছে। হয়তো ওরা বলেছে মেয়েকে কলেজে পাঠাবেন না, বিয়ে ঠিকঠাক হলে ছেলেপক্ষের লোকজন সব অদ্ভুত অদ্ভুত শর্ত দিয়ে দেয়। গফরগাঁওয়ের ওই ছেলেটাকে বীণার একেবারেই পছন্দ হয়নি। কেমন যেন একটু পশু পশু চেহারা। সোফায় বসেছিল দুই হাঁটুতে দুহাত রেখে, মুখ একটু হাঁ হয়েছিল। সেই হাঁ করা মুখের ভেতরে কালো কুচকুচে জিভ। বীণার দিকে এক পলক তাকাতেই বীণার বুকটা ধকধক করে উঠল। মনে হলো একটা যেন পশু জিভ বার করে বসে আছে। তার নাকে একটা ঝাঁঝালো গন্ধও এসে লাগলো। গন্ধ ওই লোকটার গা থেকে আসছিল, টক দুধ আর পোড়া কাঠের গন্ধ একসঙ্গে মেশালে যেরকম গন্ধ হয় সেরকম একটা গন্ধ। গাটা কেমন একটা ঝিমঝিম করছে। লোকটা তাকে কোনো প্রশ্ন করলো না, শুধু পলকহীন চোখে তাকিয়ে রইল। বীণার একবার মনে হলো লোকটা চোখে হয়তো পাতা নেই। সাপেরা যেমন চোখের পাতা থাকে না, ঠিক যেন সেই রকম। লোকটার সঙ্গে বয়স্ক যে দুজন মানুষ এসেছিল তারা অনবরত কথা বলতে থাকলো। একজন বীণাকে ডাকতে লাগলো, আন্টি। চুলদারি পাকা বয়স্ক একজন লোক যদি আন্টি ডাকে তখন ভীষণ রাগ হয়। কোনো কথারই সে জবাব দিতে তার ইচ্ছা করছিল না। বীণা অবশ্য সব প্রশ্নেরই জবাব দিল, কারণ মামা তার পাশে বসে আছে। মামা বসেছে সোফার ডান দিকে আর সে বাঁ দিকে। প্রশ্নের জবাব না দেওয়ার তো কোনো উপায় নেই। তারপর আন্টি, রবি ঠাকুরের কত সালে নোবেল পুরস্কার পান তা জানা আছে? জি না। 1913। অবশ্য 1913-তে না পেয়ে 1931-এ পেলেও কিছু যেতে আসতো না। তবু তারিখটা তো জানা দরকার। এটা হচ্ছে জেনারেল নলেজ। মেয়েরা শুধু রান্না বান্না করবে তা তো নয়, তাদের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তাও তো তাদের জানতে হবে। কি বলেন আন্টি? জি। আন্টি, আপনি খবরের কাগজ পড়েন? না। এটা হচ্ছে মেয়েদের একটা কমন দোষ। কোনো মেয়ে খবরের কাগজ পড়ে না। আপনি কেন খবরের কাগজ পড়েন না? না পড়ার কারণটা কি আমাদের একটু বলুন তো আন্টি। বীণা কিছু বলল না। মামা পাশে বসে আছেন এই ভয়ে বলল, না, কারণ মামা খবরের কাগজ রাখেন না বলেই খবরের কাগজ পড়ে না। এই তথ্যটা এদের জানানো নিশ্চয়ই ঠিক হবে না, মামা রাগ করবে হয়তো। ইদ্রিস সাহেব বললেন, মা, বীণা এনাদেরকে যাও তো চা মিষ্টি এনে দাও। 4-5 জাতের মিষ্টি টেবিলে সাজানো। বীণা প্লেটে উঠিয়ে সবার দিকে এগিয়ে দিল। লোকটাকে যখন দিতে গেল তখন লোকটা অদ্ভুত এক ধরনের একটা শব্দ করল। থাবার মতো বিশাল হাত বাড়িয়ে মিষ্টির থালাটা নিল। বীণা লক্ষ্য করলো লোকটার আঙুলের নখটা কিরকম কালচে ধরনের। নখের মাথা পাখির নখের মতো ছুঁচলো। বীণার গায়ে সত্যি যেন কাঁটা দিয়ে উঠল। সে মনে মনে বলল, আল্লাহ, এই লোকটা যেন আমাকে পছন্দ না করে। আল্লাহ, এই লোকটা যেন আমাকে পছন্দ না করে। লোকটা বীণাকে পছন্দ করলো কি করলো না কিছুই বোঝা গেল না। ইদ্রিস সাহেব এই প্রসঙ্গে বাসায় কারুর সঙ্গে কোনো আলাপ করে না। ইদ্রিস সাহেবের এইটাই হলো একটা স্বভাব। বাসায় কারুর সঙ্গে কোনো বিষয় নিয়ে সে কথা বলবে না।
নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে। এই যে তিনি আজ বিনার কলেজে যাওয়া বন্ধ করলেন, এর কারণ তিনি কাউকে বলবেন না। ইদ্রিস সাহেবের জীবনের মূল মন্ত্র হচ্ছে নারী জাতির সঙ্গে কোনো বিষয় নিয়ে আলাপ না করা। নারী জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার ফল এটাই, সময় নষ্ট। কি দরকার সময় নষ্ট করার? ইদ্রিস সাহেবের বাসায় তিনি ছাড়া সবই মেয়ে, সব মিলিয়ে 7 জন মেয়ে। ইদ্রিস সাহেবের স্ত্রী, তার 4টে কন্যা, তার এক ছোট বোন, একটা কাজের মেয়ে, তার বাসায় 2টো বেড়াল আছে, সেই বেড়াল 2টো মেয়ে বেড়াল। সঙ্গত কারণে ইদ্রিস সাহেব বাসায় যতক্ষণ থাকে মন মারাই হয়ে থাকেন। চারিদিকে মেয়ে জাতি নিয়ে বাস করতে তার একটুও ভালো লাগে না। তিনি তার ব্যবসা, তার পরিকল্পনা কিছুই কাউকে বলেন না। দিন 15 বিনার খুব ভয়ে ভয়ে কাটলো। কে জানো, হয়তো লোকটা তাকে পছন্দ করে ফেলেছে। তার চেহারা এমন কিছু খারাপ না, পছন্দ করতেও পারে। রংটা মোটামুটি ফর্সা, চোখ দুটো মায়া, লম্বা হালকা পাতলা শরীর, সাজলেও তাকে বেশ ভালোই লাগায়। পছন্দ করে ফেলে আশ্চর্য হবার তো কিছু নেই। বিনা বেশ কয়েকবার লজ্জার মাথা খেয়ে তার মামিকে জিজ্ঞাসা করেছে, মামা কিছু বলেছে নাকি? বিনার মামি হাসিনা পৃথিবীর সরলতম মহিলা। অতি সহজ কথাতেও তিনি বোঝেন না। একটু ঘুরিয়ে কিছু জিজ্ঞাসা করলে এমনভাবে তাকান যেন মনে হয় যেন অথই জলে পড়েছেন। বিনার সহজ প্রশ্নের উত্তরে তিনি বললেন, কিসের কথা রে? ওই যে শুক্রবারে যারা আসলো। কি আসলো শুক্রবারে? ওই যে 3 জন লোক আসলো না? 3 জন লোক আবার কখন আসলো? ওমা, বিয়ের আলাপ নিয়ে আসলো না? ও আচ্ছা, মনে পড়েছে। না, কিছু তো বলেনি। তোর মামা কি কখনো কিছু বলে? হঠাৎ একদিন শুনবি বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। তোর মামা আগে ভাগে কিচ্ছু বলবে না, কোনো দিনও না। মাসখানেক কেটে যাবার পরও বিনার ভয় কাটলো না। মামা তাকে কোনো কারণে ডাকলেই মনে হতো এই বুঝি বলবেন, বিনা তোর বিয়ের তারিখ ঠিক করে ফেললাম, শ্রাবণ মাসের 12 ওই মঙ্গলবার, তুই তোর বাবাকে চিঠি লিখে দে। বিনা আতঙ্কে ভয়াবহ কিছু দুঃস্বপ্নও দেখল। এই দুঃস্বপ্নগুলোর প্রতিটাতে তার বিয়ে হয় সুন্দর একটা যেন ছেলের সঙ্গে। বাসর ঘরে সে আর ছেলেটা থাকে, আর সবাই চলে যায়। লজ্জায় সে মাথা নিচু করে থাকে। তখন তার স্বামী আদুরে গলায় বলে, লজ্জায় দেখি মরে যাচ্ছ, এই তাকাও না আমার দিকে, তাকাও। সে তাকায়, তাকাতেই তার গায়ের রক্ত হিম হয়ে যায়। মানুষ কোথায়? একটা কুকুরের মতো পশু থাবা গেড়ে বসে আছে। হাঁ করা মুখের ভেতর কুচকুচে কালো একটা জিভটা মাঝে মাঝে মুখের ভেতর থেকে বের হয়ে আসছে। পশুটার মুখটা ছোঁচলো, তার গায়ের থেকে একটা টক দই আর পোড়া কাঠের গন্ধ ভেসে আসছে। স্বপ্নে মানুষ গন্ধ পায় না, কিন্তু বিনা এই জাতীয় স্বপ্নে গন্ধে পেত। তীব্র কটু গন্ধে একসময় তার ঘুম ভেঙে যেত। প্রায় 1.5 মাস এরকম আতঙ্কে কাটল। তারপর আতঙ্ক হঠাৎ করেই কেটে গেল, কারণ ইদ্রিস সাহেব এক ছুটির দিনের দুপুরে ভাত খেতে খেতে বললেন, বিয়েটা ভেঙে দিলাম। হাসিনা বললেন, কার বিয়ে ভেঙে দিলে? ওই বিনার। ওই যে 3 জন এসেছিল না শুক্রবারে, খুব চাপাচাপি করছিল। মেয়ে নাকি তাদের খুব পছন্দ, ওদের বাড়ির অবস্থা ভালো, গফরগাঁওয়ে কাপড়ের ব্যবসা আছে, গ্রামের বাড়িতে ধান ভাঙা কল দিয়েছে, বড় বড় আত্মীয় স্বজন। তাহলে বিয়েটা ভেঙে দিলে কেন? ছেলের গায়ে না বিশ্রী গন্ধ। ঘোড়া রাস্তাওয়ালে গেলে যেমন গন্ধ পাওয়া যায়, ঠিক সেরকম। যে কবারে ছেলে আমার কাছে এসেছে ঠিক ওরকম গন্ধ পেয়েছি। কি দরকার? হাসিনা দুঃখিত মুখ করে বলল, আহা, গন্ধের জন্য বিয়েটা বাতিল করে দিলে? ভালো মতো সাবান দিয়ে গোসল করলেই তো গন্ধ চলে যায়। ইদ্রিস সাহেব কড়া গলায় বললেন, যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো। তুমি রোজ গিয়ে গোসল করিয়ে আসবে নাকি? মেয়ে ছেলের মতো থাকবে, সব কিছুর মধ্যে কথা বলবে না। রাগ করছো কেন? রাগ করার মতো কি বললাম? চুপ, আর একটা কথাও না। ইদ্রিস সাহেবের দুর্ব্যবহারে কাঁদতে বসেন। তবে বিনার আনন্দের সীমা থাকে না। যাক, শেষ পর্যন্ত লোকটার সঙ্গে তাহলে বিয়ে হচ্ছে না। মামার প্রতি কৃতজ্ঞতায় বিনার মনটা ভরে যায়। মামা কথা না বললেও মানুষ খারাপ না। কে জানে এই যে তাকে কলেজ যেতে নিষেধ করেছেন, এরও কোনো ভালো দিক নিশ্চয়ই আছে। মামা যদি শুধু কারণটা বলতো, কিন্তু মামা তো বলবে না। অদ্ভুত মানুষ। নিতান্তই আকস্মিকভাবে বিনা তার কলেজ বন্ধ হবার রহস্য জেনে ফেলল। ইদ্রিস সাহেব বিনার বাবাকে চিঠিতে কারণটা জানিয়েছে।
খামে ভরার আগে এই চিঠি বিনা পড়ে ফেলল। পাক জানায় সু দুলা ভাই, আমার সালাম জানিবেন। পরে সমাচার এই যে বিনার কলেজ যাওয়া একটা বিশেষ কারণে বন্ধ করতে হয়েছে। বিনা এতে কিঞ্চিত মনে কষ্ট পেয়েছে, কিন্তু এছাড়া আমার তো আর কোনো উপায় দেখলাম না। আপনাকেই এখন কারণটা বলছি। জবেদ আলী নামক গফরগাঁওয়ের জনৈক যুবকের সঙ্গে বিনার বিবাহের আলাপ হয়েছিল। পাত্রপক্ষের, বিশেষ করে পাত্রের, বিনাকে খুব পছন্দ হয়েছিল। একটা বিশেষ কারণে বিয়ের প্রস্তাব বাতিল করে দিতে হয়েছে। এখন কিছুটা সমস্যা দেখা দিয়েছে। উক্ত জবেদ আলী প্রায়ই বিনাকে অনুসরণ করে কলেজ পর্যন্ত যায়। এতে আমার কাছে অত্যন্ত সেটা সন্দেহজনক বলে মনে হয়। আজকালকার ছেলেদের মতিগতির তো কোনো ঠিক নেই। একবার যদি অ্যাসিড জাতীয় কিছু মেরে দেয় তাহলে তো সর্বনাশের আর শেষ থাকবে না। যা হোক, আপনি তার বিয়ে পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি কলেজের প্রিন্সিপালের সঙ্গে আলাপ করেছি, তিনি বলেছেন কোনো অসুবিধা হবে না। আগেকার মতো কলেজগুলো পার্সেন্টেজ নিয়ে ঝামেলাও করে না। আপনার শরীরের হাল অবস্থা এখন কি? শরীরের যত্ন নেবেন, বিনাকে নিয়ে অযথা চিন্তাগ্রস্ত হবেন না। চিঠি পড়ে বিনার গাটা তো কাঁপতে লাগলো। কি সর্বনাশের কথা! ওই লোক তার পেছন পেছন যায়। কই, সে তো একদিনও টের পায়নি। আর তার মামার কি উচিত ছিল না ঘটনাটা তাকে জানানো? সে এখন কলেজে যাচ্ছে না ঠিকই, কিন্তু অন্য জায়গায় তো যাচ্ছে। আগে জানলে তো সেটাও যেত না, ঘরে বসে থাকতো। অবশ্যই মামার উচিত ছিল ঘটনাটা তাকে জানানো। বিনাকে খুব বুদ্ধিমতী মেয়ে বলি বলাটা ঠিক হবে না। সে যদি বুদ্ধিমতী মেয়ে হতো তাহলে চট করে বুঝে ফেলতো তাকে ঘটনাটা জানানোর জন্যই ইদ্রিস সাহেব খামে ভরার আগে চিঠিটা দীর্ঘ সময় টেবিলে ফেলে রেখেছিলেন। এই জাতীয় ভুল তিনি কখনো কিন্তু করেন না। বিনা বাড়ি থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল। আগের ভয়ের স্বপ্নগুলো সে আবার দেখতে লাগলো। এবারে স্বপ্নে আরো সব কুৎসিত ব্যাপার ঘটতে লাগলো। এমন হলো যে ঘুমোতে পর্যন্ত তার ভয় লাগে। হাসিনা বলল, কি হয়েছে রে তোর, বলতো? বিনা ফ্যাকাসে হাসি হেসে বলল, কই কিছু হয়নি তো। তুই তো শুকিয়ে যাচ্ছিস সেই চটি জুতোর মতো। তোর তো বিয়ে হবেই না। এরকম শুকনো মেয়েকে কে বিয়ে করবে বল? গায়ে গোশত না থাকলে ছেলেরা মেয়েদের পছন্দ করে না। ছেলেগুলো হচ্ছে বদের বদ, ঝাঁটা মারি এদের মুখে। বিনার বন্দি জীবন কাটতে লাগলো। মেয়েরা যে কোনো পরিস্থিতিতেই নিজেকে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। বিনাও খাপ খাইয়ে নিল। সারা দিন 3 কামরার ঘরেই তার সময় কাটে। বাইরের বারান্দায় ভুলেও সে যায় না। বাইরের বারান্দায় দাঁড়ালে রাস্তার অনেকটা চোখে পড়ে। তার ভয় বারান্দায় দাঁড়ালে যদি লোকটাকে দেখে ফেলে। এত সাবধানতার পর একদিন দেখা হয়ে গেল। বারান্দায় কাপড় শুকোতে দেয়া হয়েছে। হাসিনা বলল, বৃষ্টি এসেছে, কাপড়গুলো নিয়ে আয় তো। বিনা কাপড় আনতে গিয়ে পাথরের মতো জমে গেল। বাড়ির সামনের রাস্তাটার অপর পাশে জারুল গাছের নিচে লোকটা দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে বিনার দিকে। মুখটা হাঁ করে আছে, দাঁড়িয়ে আছে খানিকটা কুঁজো হয়ে। বিনাকে দেখেই সে দ্রুত রাস্তা পার হয়ে এপাশে চলে এলো। হাত ইশারা করে কি যেন একটা বলল। বিনা চিৎকার করে ঘরে ঢুকলো। ঘণ্টাখানেকের মধ্যে তার জ্বর উঠে এলো 103। হাসিনা বললেন, এই কেমন কথা? লোকটা তো বাঘও নয়, ভাল্লুক নয়, তাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? বিনা বিড়বিড় করে বলল, আমি জানি না মামি, কেন এত ভয় লাগছে আমি জানি না। আপনি আমাকে ধরে বসে থাকেন, কেমন যেন লাগছে মামি। ইদ্রিস সাহেব সন্ধ্যেবেলা ঘরে ফিরে সব শুনলেন। কাউকে কিছুই বললেন না। সহজ ভঙ্গিতে খাওয়া দাওয়া করলেন। বড় মেয়েকে অঙ্ক দেখিয়ে দিলেন। রাত 9:30টার সময় বললেন, একটা সুটকেসে বিনার কাপড় গুছিয়ে দাও তো। রাত 11টায় বাহাদুরবাদ এক্সপ্রেস বিনাকে দেশের বাড়িতে রেখে আসে। হাসিনা হতভম্ব হয়ে বললেন, আজকে রাতে? ইদ্রিস সাহেব বিরক্ত গা বলেন, আজ রাতে নয়তো কি পরশু রাতে? জবেদ হারামজাদা বড্ড বিরক্ত করছে, আমি আরো কয়েকদিন দেখছি। আজ রাতে যাওয়ার দরকার কি? কাল যাও না। কাল যেতে পারলে আজ যেতে অসুবিধা কি? তোমরা মেয়ে মানুষরা যা বোঝো না, শুধু সেটা নিয়েই কথা বলো। কাপড় গুছিয়ে দিতে বলেছে, গুছিয়ে দাও। বিনার জ্বরের সঙ্গে কাপড় গোছানোর সম্পর্কটা কি? কাপড় তো তুমি গোছাবে, তোমার গায়ে তো জ্বর নেই। হাসিনা কাপড় গুছিয়ে দিলেন। তার স্বামীকে তিনি চেনেন, কথাবার্তা বলে লাভ হবে না। বিনা 102.5 জ্বর নিয়ে বাহাদুরবাদ এক্সপ্রেসে উঠল। বাড়িতে পৌঁছতে সেই জ্বর বেড়ে হলো প্রায় 104.5।
ইদ্রিস সাহেব ছুটি নিয়ে যাননি। বিনাকে রেখেই পরের দিন চলে আসতে হলো। বিনা সপ্তাহখানিক জ্বরে ভুগে কঙ্কালের মতো হয়ে গেল। তার মুখে রুচি নেই, যা খায় তাই বমি করে ফেলে দেয়। রাতে ঘুম হয় না, প্রায় রাতে সে জেগে জেগে কাটিয়ে দেয়। চোখের পাতা এক হলেই ভয়ঙ্কর সেই সব স্বপ্ন দেখে। এই সময় তার ভয়ের অসুখ হয়। সারাক্ষণই তার ভয় লাগে। কোনো কারণে ছাড়াই বাতাসে জানলার পাট নড়ে উঠলে বিনার হৃৎপিণ্ডটা লাফাতে শুরু করে। সে আতঙ্কে অস্থির হয়ে যায়। প্রচণ্ড তার ঘাম হয়। বিনাদের এই বসত বাড়িটা খুব পুরনো। বিনার দাদা এক হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে খুব সস্তায় বাড়িটা কিনেছিল। অনেকখানি জায়গা নিয়ে বাড়ি। পুরো জায়গাটা দেয়াল দিয়ে ঘেরা। সংস্কারের অভাবে দেয়ালের জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। দোতলার ঘরের বেশিরভাগটাই ব্যবহারের উপযোগী নয়। একতলা 3টে ঘর শুধু ব্যবহার হয়। দোতলার ঘর তালাবন্ধই থাকে। একটা ঘরে বিনার বাবা এমদাদ সাহেব থাকেন। প্যারালিসিসের কারণে এই ঘর থেকে বের হবার তার কোনো উপায় নেই। আর অন্য একটা ঘরে বিনা এবং বিনার দূর সম্পর্কের মামি মারিয়াম থাকে। ঘরের কাজকর্ম করার জন্য বাতাসি নামের কম বয়সী একটা মেয়ে থাকে। তার চোখে অসুখ আছে। রাতে সে কিছুই দেখতে পায় না। বাড়িতে মানুষ বলতে এই 4টে প্রাণী। সন্ধ্যের পর থেকেই বিনার ভয় ভয় করে। দোতলায় বারান্দায় যেন কিসের একটা শব্দ হয়। মনে হয় খরম পড়ে কেউ যেন হাঁটে। বিনা জানে ইঁদুর শব্দ করছে, তবু যেন তার ভয় কাটে না। দুর্বল নার্ভের কারণেই হয়তো আতঙ্কে তার শরীরটা কাঁপতে থাকে। সে ফিসফিস করে বলে, কিসের শব্দ মামি? মামি ঘরে কাজ করতে করতে নির্বিকার গলায় বলে, জানি না, মনে হয় ইঁদুরের শব্দ হবে, তাই না মামি? হতেও পারে। অন্য কিছু কি? এই সন্ধ্যাবেলা এরা নাম নেয় না। খারাপ বাতাস হতে পারে। খারাপ বাতাস? কতদিনের পুরনো বাড়ি। ওপরের ঘরগুলান খালি পইরা থাকে, কেউ বাতি দেয় না। ঘরে বাতি না দিলে খারাপ বাতাসের আনাগোনা হয় না? বাতি দেয় না কেন? বাতি দিলেই তো হয়। কাল থেকে রোজ সন্ধ্যায় বাতি দিবেন মামি। আচ্ছা দিমুনে, এখন তো ঘুমা। বিনা শুয়ে থাকে। ঘুম আসে না। রাত যতই বাড়তে থাকে দোতলায় শব্দ যেন তার ততই বাড়তে থাকে। সেই সঙ্গে যুক্ত হয় বিনার বাবার গোঙানি। গভীর রাতে তার হাঁটুর ব্যথা বাড়ে বলে সে গোঙানির শব্দ করে। সেই শব্দও বিনার কানে অমানসিক শব্দ বলেই যেন মনে হয়। বিনার বাবা নয়, অন্য কেউ যেন একটা শব্দ করছে। সে অন্য কেউ নয়, মানুষ গোত্রীয় নয়। এক ধরনের চাপা হাসিও যেন শোনা যায়। বিনাদের স্নানঘরটা মূল ঘর থেকে অনেকটা দূরে। স্নানঘর বিনার খুব প্রিয়। শ্যাওলা ধরা দেয়াল ঘেরা ছোট্ট একটা চারকোনা একটা জায়গা। ভেতরে চৌবাচ্চা আছে। স্নানঘরের ছাদটা ছিল টিনের। গত আশ্বিন মাসের ঝড়ে টিনের ছাদ উড়ে গেছে। সেই ছাদ আর ঠিক করা হয়নি। গোসলের সময় মাথার ওপর থেকে থাকে খোলা আকাশ। ঠিক দুপুরবেলায় সূর্যের ছায়া পড়ে চৌবাচ্চার পানিতে। মগ ডোবালেই চৌবাচ্চা থেকে আলো যেন ঠিকরে পড়ে চারদিকের সবুজ দেয়ালে। বিনার খুব ভালো লাগে। দুপুরবেলা বিনার অনেকখানি সময় ওই গোসলখানায় কেটে যায়। রোজই মনে হয় গ্রামের বাড়িতে এসে সে ভালোই করেছে। রাতের তীব্র আতঙ্কের কথাটাই খালি তার বাজে লাগে। এক দুপুরবেলায় এই গোসলখানাতে অস্বাভাবিক একটা ব্যাপার ঘটল। বিনা গোসল করছে। চারিদিক শুনশান, নীরব, ঘন নীল আকাশের ছায়া পড়েছে চৌবাচ্চায়। বিনা চমৎকার লাগছে। শরীরটা আগের মতো আর দুর্বল লাগছে না। সে আপন মনে খানিকক্ষণ গুনগুন করল। বিনা মাথায় জল ঢালতে লাগলো, ঠান্ডা পানি। শরীরটা কেঁপে উঠল। আর তখনই সে যেন একটা অদ্ভুত গন্ধ পেল। অদ্ভুত হলেও গন্ধটা তার চেনা। এই গন্ধ সে আগেও পেয়েছে। বিনা আতঙ্কে অভিভূত হয়ে পড়ল। নির্জন গোসলখানায় এই গন্ধ এলো থেকে। পোড়া কাঠকয়লার সঙ্গে মেশা সেই নষ্ট দুধের একটা যেন বিশ্রী গন্ধ। বিনা মগ ছুঁড়ে ফেলে গোসলখানার দরজায় আছড়ে পড়ল। দরজা খুলে দৌড়ে পালিয়ে যেতে হবে। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, আর একটা মুহূর্তও নয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বিনা দরজা খুলতে পারল না। ছিটকিনিটা কি যেন নামিয়ে দিয়েছে। বিনা প্রাণপণে দরজায় ধাক্কা দিচ্ছে, অথচ দরজাটা এক চুলও নড়ছে না, যেন কেউ তাকে আটকে ফেলেছে। বিনা চিৎকার করবার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে একটা শব্দও বেরোলো না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল। দরজা তো নড়লই না, আর কোনো শব্দও পর্যন্ত হলো না। অথচ ঘরে
অন্য এরকম শব্দ হচ্ছে যেন কি একটা পড়ছে চৌবাচ্চায়, টুপটাপ শব্দ, বৃষ্টির ফোঁটার মতো। কি পড়ছে, কিসের শব্দ হচ্ছে? বিনা হতভম্ব হয়ে দেখলো টকটকে লাল বর্ণের রক্ত পড়ছে চৌবাচ্চায়। চৌবাচ্চার পানি ক্রমেই ঘোলা হয়ে উঠছে। কেউ একজন খোলা ছাদে বসে আছে, রক্ত পড়ছে যেন তার গাটা থেকে। বিনা সেই দৃশ্যটা দেখতে চায় না। সে কিছুতেই ওপর দিকে তাকাবে না। সে জানে ওপরের দিকে তাকালে সে ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেলবে, এমন ভয়ঙ্কর কিছু যেটা ব্যাখ্যার অতীত, অভিজ্ঞতার অতীত। কেউ একজন খোলা ছাদে বসে আছে, রক্ত পড়ছে তার গা থেকে। ভারী শ্লেষা জড়িত স্বরে সে ডাকলো, বিনা, ও বিনা। শব্দ ওপর থেকেই আসছে। কেউ একজন বসে আছে গোসলখানার দেওয়ালে। যে বসে আছে তাকে বিনা চেনে। না দেখেও বিনা বলতে পারে যে ওখানে কে বসে আছে। ও বিনা, বিনা। বিনা তাকালো, হ্যাঁ, ওই লোকটাই তো বসে আছে। তবে লোকটার মুখ পশুর মতো নয়, মায়া মাখা একটা মুখ, বড় বড় চোখ দুটো বিষণ্ণ আর কালো। লোকটা পা ঝুলিয়ে বসে আছে, পা দুটো অস্বাভাবিক থ্যাঁতলানো। চাপ চাপ রক্ত সেই থ্যাঁতলানো পা বেয়ে চৌবাচ্চায় পড়ছে। লোকটা ভারী শ্লেষা জড়িত স্বরে ডাকলো, বিনা, ও বিনা। বিনা জ্ঞান হারালো। তার জ্ঞান ফিরল তৃতীয় দিন জামালপুর সদর হাসপাতালে। চোখ মেলে দেখলে আরও অনেকের সঙ্গে বিছানার পাশে ইদ্রিস সাহেবও এসছেন। তাকে টেলিগ্রাম করে আনানো হয়েছে। ইদ্রিস সাহেব গভীর মমতার সঙ্গে বললেন, কি হয়েছে রে মা? বিনা ফোপাতে ফোপাতে বলল, ভয় পেয়েছি মামা। ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললেন, ভয় পাবারই কথা। ওই জংলা বাড়িতে আমি নিজেই ভয় পাই, আর তুই পাবি না? এখানে থাকার দরকার নেই, চল আমার সঙ্গে ঢাকায়। ঢাকায় গিয়ে আবার কলেজে যাওয়া আসা শুরু কর। ওই ছেলে আর তোকে বিরক্ত করবে না। বেচারা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিনা চোখটা বন্ধ করে ফেলল। ইদ্রিস সাহেব নিজের মনেই বললেন, পায়ের ওপর দিয়ে ট্রাক চলে গেছে, দুটো পাই তার ছাতু হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার 18 ঘন্টা পরে মারা গেছে। খবর পেয়ে দেখতে গেছিলাম, না গেলে অভদ্রতা হয়। ইদ্রিস সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ছেলেটা খারাপ ছিল না বুঝলি, খামোকাই আজে বাজে সন্দেহ করেছি। অতি ভদ্র ছেলে। তোর কথা জিজ্ঞাসা করলো, বেশ কয়েকবার জিজ্ঞাসা করলো। বিনার খুব ইচ্ছে করলো বলতে। আমার কথা কি জিজ্ঞাসা করলো মামা? সে বলতে পারল না। ইদ্রিস সাহেব বললেন, ছেলেটার অ্যাক্সিডেন্টের খবর তার অঞ্চলে পৌঁছানো মাত্র সেখানে সব লোক এসে উপস্থিত। হাজার হাজার মানুষ হাউ মাউ করে কাঁদছে। দেখবার মতো একটা দৃশ্য, বুঝলি বিনা? আমরা মানুষের বাইরেটাই শুধু দেখি, অন্তরটা দেখি না। এটা খুব আফসোসের ব্যাপার। তোর যাতে ভালো বিয়ে হয় এই জন্য আমাকে কিছু টাকাও দিয়ে গেছে। না করতে পারলাম না। একটা মানুষ মারা যাচ্ছে, কি করে তাকে বলি বলতো যে না? ঠিক না বল? গল্পটা পড়ে এটাই মনে হলো যে বিনা আসলে একটা খুব দুর্বল মনের আর ভীতু মেয়ে, যার জন্য সে হয়তো ঠিক বুঝতে পারেনি মানুষকে। বেশিরভাগ মানুষই মানুষের হয়তো ওপরটা দেখে, ভেতরের অন্তঃকরণটা দেখে না। অন্তঃকরণে হয়তো সে খুবই সুন্দর, বাইরে হয়তো তাকে দেখে খুব রুক্ষ শুষ্ক মনে হয়। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো।